চারদিক নিস্তব্ধ। সুন্দর এক আইল্যান্ডে ধনী পরিবারের এক মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার নিখোঁজ হওয়ার পরই 40টি বছর পার হয়ে যায়। এতদিনে পুলিশ হাল ছেড়ে দিয়েছে, সাক্ষীরাও মোটামুটি চুপ হয়ে গেছে, কিন্তু সন্দেহ এখনো পর্যন্ত ওত পেতে আছে। পাশাপাশি ওত পেতে আছে এমন একটি খুনি যা পরিবারের মধ্যে লুকিয়ে আছে বছরের পর বছর। ঠিক তখনই একটি সাংবাদিক নেমে পড়ে এই রহস্য উদ্ঘাটনের জন্য। তার পাশে দাঁড়ায় এক মেধাবী হ্যাকার, যার পুরো শরীরে আঁকা ছিল ড্রাগনের ছবি। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি পারবে 40 বছর আগে হারিয়ে যাওয়া এই নিখোঁজ মেয়েটিকে খুঁজে বের করতে, নাকি তারাও হেরে যাবে লুকিয়ে থাকা এই শয়তানের ষড়যন্ত্রে? বন্ধুরা, এমনই একটা টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই সুন্দর গল্পটি। এবং গল্পটি শুরু করার আগে তোমাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগতম। গল্পের শুরুতেই আমরা হেনরি নামের একজন ধনী ব্যক্তিকে দেখতে পারি, যে তার লয়ার ডেভিডকে বলে, এই বছরেও আমার জন্মদিনে প্রতিবারের মতোই একটি গিফট এসেছে, যে গিফটের সাথে নাম বা অ্যাড্রেস কোনো কিছুই মেনশন করা ছিল না। এরপরে আমরা আজকের গল্পের হিরো মাইকেলকে দেখতে পারি। মাইকেল একটি নিউজ চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করে, কিন্তু বর্তমান সময়ে ভেনাস্টর্ম নামের একজন বিজনেসম্যানের উপরে একটি মিথ্যা অপবাদের দাবিতে মাইকেলের উপরে একটি মামলা চলছে। মূলত মিথ্যা অপবাদের জন্য সেই বিজনেসম্যানটি মাইকেলের উপরে কেস করে দেয়, আর যার ফলে মাইকেলকে এখন মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। পাশাপাশি মিথ্যা অপবাদের জন্য মাইকেলকে নানাভাবে সমালোচিত করা হচ্ছে। পরের দিন সকালে সে অফিসের জন্য বের হয়ে পড়লে অনেকগুলো জার্নালিস্ট তাকে ঘিরে ধরে। নিজের আত্মসম্মান বাঁচাতে সে কোনো রকম সেখান থেকে তার অফিসে পৌঁছে যায়। অফিসে আসার পর অফিসের সবাই তাকে বলে, তুমি আমাদের অফিসের নাম খারাপ করে ফেলেছো। কিন্তু অফিসের সবাই তাকে নিন্দা করতে থাকলেও সেখানকার হেড তার গার্লফ্রেন্ড ছিল। সে রীতিমতো মাইকেলকে বলতে থাকে, তুমি কোনো চিন্তাই করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। পরবর্তী সিনে আমরা ইনভেস্টিগেশন এজেন্সিকে দেখতে পারি। গল্পের শুরুতে আমরা যে ধনী ব্যক্তিকে দেখেছিলাম, সেই ব্যক্তির লয়ার ডেভিড এই ইনভেস্টিগেশন এজেন্সিতে এসেছে। আর তার আসার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, সে মাইকেলের পুরো ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন বের করবে। ডেভিডকে সাহায্য করতে সেই এজেন্সির হেড বলে, আমি আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে দক্ষ একজন হ্যাকারকে তোমার সাথে এই কাজে দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তুমি মাইকেলের সকল ইনফরমেশন পেয়ে যাবে। বলতে না বলতেই সেই এজেন্সির সামনে একটি বাইক এসে দাঁড়ায়। তারপর মাথার হেলমেট খুলতেই আমরা গল্পের প্রধান চরিত্র লিজবেথকে দেখতে পারি। লিজবেথ তখন তার হেড অফিসে বলে, মাইকেলের ইনফরমেশন নিতে গিয়ে দেখলাম মাইকেল এখন ভেনাস্টর্মের কেস নিয়ে খুবই ব্যস্ত আছে। ডেভিড তখন বলে, মাইকেলকে এই কেস থেকে বাঁচাতে তুমি কি কোনো সাহায্য করতে পারবে? লিজবেথ তখন বলে, আমি সব কিছুই করতে পারি। এরপর লিজবেথ মাইকেলের সকল ইনফরমেশনগুলো কালেকশন করতে শুরু করে। এমনকি মাইকেল এই কেসে কিভাবে ফেসে গেল সেগুলো সে জানার চেষ্টা করে। বন্ধুরা, তোমাদের আগে থেকে জানিয়ে রাখি, লিজবেথ একজন বিখ্যাত হ্যাকার ছিল। লিজবেথের হ্যাকিং স্কিল দুর্দান্ত হওয়ায় হ্যাকিং সম্পর্কিত সকল আপডেট নিউজ তার কাছে চলে আসতো। পরদিন সকালে লিজবেথ সবার চোখ ফাঁকি দিয়ে ভেনাস্টর্মের কোম্পানিতে চলে যায়। সেখানে গিয়েই সে পুরো সার্ভারটিকে হ্যাক করে ফেলে। এরপরে সিনেই আমরা মাইকেলের মেয়েকে দেখতে পারি। সে সময় তার মেয়ে তাকে বলছিল, তুমি এই কেস থেকে কিভাবে বেরিয়ে আসবে। প্রশ্নের উত্তর দিতে না দিতেই মাইকেলের ফোনে ডেভিডের কল চলে আসে। ফোন রিসিভ করতেই ডেভিড তাকে বলে, আমি ভেনগার নামের কোম্পানি থেকে বলছি। আমাদের কোম্পানি তোমাদেরকে একটি কাজ দিতে চায়, যার পুরস্কার হিসেবে তুমি যা চাইবে আমি তাই দেব। এমন আকর্ষণীয় অফার পেয়ে মাইকেল সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ ভেনাস্টর্মের কেস থেকে তাকে রেহাই পেতে অনেকগুলো টাকা তার প্রয়োজন ছিল। পরদিন মাইকেল হেড স্টেট আইল্যান্ডের দিকে রওনা হয়, যেখানে ভেনগার তার ফ্যামিলির সাথে থাকতো। রাস্তার মাঝে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে আইল্যান্ডে পৌঁছে যায়। এরপর আমরা ভেনগার কোম্পানির ওনার হেনরিক ভেনগারকে দেখতে পারি। ভেনগার তখন মাইকেলকে তার ফ্যামিলি সম্পর্কে বলতে থাকে। সে বলে, আমি এখনও বিয়ে করিনি, কিন্তু আমার ছোট ভাই বিয়ে করে ফেলেছে, আর আমি তার বাচ্চাদেরকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। আমার ছোট ভাইয়ের 2টা ছেলে সন্তান ছিল। বড় ছেলেটাই এই ভেনগার কোম্পানির সকল প্রকার দায়িত্ব পালন করত, কিন্তু একদিন হঠাৎ করেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার ছোট ছেলে মার্টিন এই কোম্পানির পুরো দায়িত্ব পালন করতে থাকে। তার একটা বোনও ছিল, যার নাম ছিল হ্যারি। একদিন আমাদের ফ্যামিলিতে একটি ফাংশন চলছিল। এই ফাংশনে পুরো বাড়িতে লোকজন ভরা ছিল। ঠিক সেই দিন সবার মাঝ থেকে হ্যারিড আচমকা গায়েব হয়ে যায়। এমনকি আমাদের আইল্যান্ডে যাওয়া আসার জন্য যে একমাত্র ব্রিজটা ছিল, সেই ব্রিজটাতেও একটি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমাদের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে কারণে আমরা হ্যারিডকে খুব ভালোভাবে সেদিন খুঁজতে পারিনি। এরপর হ্যারিড মাইকেলকে একটি রুমে নিয়ে যায়। সেখানে অনেকগুলো প্রিন্টিং রাখা ছিল। হেনরিক তখন বলে, হ্যারিড যখন আমাদের সাথে ছিল তখন সে আমাদের প্রত্যেক জন্মদিনে এই সব কিছু উপহার দিত। কিন্তু আসল রহস্য হচ্ছে, হ্যারিড আজ প্রায় 40 বছর যাবৎ নিখোঁজ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা জন্মদিনেই এই ছবিগুলো আমাদের পাঠানো হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রেরকের কোনো নাম বা ঠিকানা কোনো কিছুই এখানে লেখা থাকে না। হ্যারিডের এই ছবি দেওয়ার বিষয়টি আমি ছাড়া আর কেউই জানে না। কিন্তু হ্যারিডের নিখোঁজ হয়ে যাওয়ার পরেও এই ছবিগুলো যেহেতু আমার কাছে প্রতিনিয়ত কেউ পাঠাচ্ছে, তার মানে আমার আর হ্যারিডের মধ্যেকার অনেক কিছুই সে ভালো করেই জানতো, এবং সে প্রথম থেকেই আমাদের সাথে বড় একটি গেম খেলার প্ল্যানিং করছে। আমি জানতে চাই কে এই ব্যক্তি যে আমাকে এসব পাঠাচ্ছে। আবার এটাও হতে পারে সে হ্যারিডের খুনি। আমি মূলত এসব রহস্য জানতেই তোমাকে এখানে ডেকেছি। তুমি যদি আমার ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করো, আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব। তার সাথে সাথে তোমার উপর চলমান কেসটাও আমি খালাস করে দেব। সকল কিছু শোনার পর মাইকেল এই অফারে রাজি হয়ে যায়। পরের দিন সকালেই মাইকেল তার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে সে আইল্যান্ডে চলে আসে। ভেনগার মাইকেলকে তাদের আইল্যান্ডের একটি ফাঁকা জায়গাতে থাকার ব্যবস্থা করে দেয়।
আশেপাশে কেউ না থাকায় নিজের বন্ধু হিসেবে মাইকেল তার বাসার একটি বিড়াল সেখানে নিয়ে যায়। পরের সিনে আমরা লিজবেথকে দেখতে পারি। সে সময় লিজবেথ বাড়িতে ফিরে দেখে তার গার্ড অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে ভেনগার্ড তার পুরো ফ্যামিলির ছবিসহ কিছু জরুরি ডকুমেন্ট মাইকেলকে দিয়ে আসে। সে সময় ভেনগার্ড তাকে বলে, এই আইল্যান্ডের বেশিরভাগ বাড়িতেই আমার আত্মীয় স্বজন আছে। ভেনগারের এমন কথা শুনে মাইকেল একটি চার্ট বানায় আর ভাবতে থাকে কার কার বাড়িতে গিয়ে সে ইনভেস্টিগেশন করতে শুরু করবে। তারপর মাইকেল তার কাজে নেমে পড়ে। প্রথমে সে এই আইল্যান্ডে রিটায়ার্ড হওয়া একজন পুলিশ অফিসারের কাছে যায়, যে কিনা হ্যারিড নিখোঁজ হয়ে যাওয়ার পরে এই কেস ফাইল চালাচ্ছিল। রিটায়ার্ড হয়ে এই পুলিশ মাইকেলকে বলে, হ্যারিড নিখোঁজ হওয়ার পরে পুরো আইল্যান্ডে আমি তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। মাইকেল তখন সে ব্যক্তিকে হ্যারিডের একটি আইডি কার্ড দেখায়, যেখানে কিছু নাম সহ কিছু নাম্বার লেখা ছিল। পুলিশ অফিসার তখন মাইকেলকে বলে, আমার জীবনে এটাই একমাত্র কেস যার কোনো সমাধানই আমি করতে পারিনি। এরপরের সিনে আমরা লিজবেথকে দেখতে পারি। সে সময় সে তার গার্ডিয়ানের কাছ থেকে টাকা চাচ্ছিল। তখন আমরা কিছু অতীত দেখতে পারি, যেখানে দেখানো হয় লিজবেথ ছোটবেলায় তার বাবা মাকে হত্যা করেছে, যার ফলে গভর্নমেন্ট তাকে মেন্টালি সিক বলে গণ্য করেছে। তাই প্রতি মাসে সরকারের পক্ষ থেকে তাকে দেখাশোনা করার জন্য গার্ডিয়ান পাঠানো হয়, যাদের প্রধান উদ্দেশ্য ছিল লিজবেথের মেন্টাল আপডেট ডক্টরকে জানানো। আর এভাবে লিজবেথ যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে, সে তখন তার বাবা মার রেখে যাওয়া সকল সম্পদের মালিক হয়ে যাবে। যেহেতু লিজবেথের পুরনো গার্ড হসপিটালে ভর্তি, তাই এখন তাকে দেখতে নতুন আর একটা গার্ড পাঠানো হয়েছে, যার পারমিশন ছাড়া লিজবেথ একটা টাকাও খরচ করতে পারবে না। লিজবেথের নতুন গার্ডের নাম ছিল নিলস। লিজবেথ যখন নিলসের কাছে টাকা চায়, সে কোনোভাবেই তাকে টাকা দেয় না, যার কারণে লিজবেথ রেগে গিয়ে বাসা থেকে চলে যেতে থাকে। পরের সিনে মাইকেল হ্যারিডের ভাই মার্টিনের সাথে দেখা করে। মার্টিন তখন মাইকেলকে বলে, ওই দিন আমরা সবাই খুব আনন্দ করছিলাম, তারপর হঠাৎ করেই হ্যারিড সবার মাঝ থেকে গায়েব হয়ে গেল। পরের দিন ভেনগারের এক আত্মীয় মাইকেলকে জানায়, আমার ছোট বোন আর হ্যারিড খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু যেদিন হ্যারিড গায়েব হয়ে যায় তার কিছুদিনের মধ্যেই আমার ছোট বোন লন্ডনে চলে যায়। বন্ধুরা, এখানে ভেনগারের আত্মীয় মাইকেলকে যে কথাটি বলেছে তা পুরোপুরি সত্য না। আসল রহস্যটি এর পরবর্তী অংশে তোমরা জানতে পারবে। তো যাই হোক, ওদিকে লিজবেথ টাকা জোগাড় করতে না পেরে মানসিকভাবে সাইকো হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ট্রেন স্টেশন থেকে একজন চোর ল্যাপটপ চুরি করার চেষ্টা করে। লিজবেথ তখন চোরের উপরে তার সকল প্রকার রাগ ঝাড়তে শুরু করে, আর এই হাতাহাতিতে লিজবেথের একমাত্র ল্যাপটপটি ভেঙে যায়। যেহেতু লিজবেথ একজন হ্যাকার, তাই ল্যাপটপ ছাড়া সে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। তাই ল্যাপটপ কেনার জন্য সে আবারও গার্ডের কাছে টাকা চাইতে শুরু করে। যদিও গার্ডের কাছে যে টাকাগুলো ছিল সেগুলো সম্পূর্ণই লিজবেথের বাবা মার ছিল, কিন্তু এই টাকাগুলো খরচ করতে লিজবেথের এখন অনুমতি নিতে হচ্ছে। লিজবেথের গার্ড সে সময় লিজবেথকে নানাভাবে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু লিজবেথ তার কোনো কথাতে পাত্তা দিচ্ছিল না। এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে লিজবেথ তার কাছ থেকে টাকা পায়। ওদিকে মাইকেল হ্যারিডের কেস সলভ করতে অনিতের সাথে দেখা করার জন্য লন্ডনে চলে যায়। অনিতের সাথে দেখা করার পরেই সে মাইকেলকে বলে, হ্যারিড খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল, কিন্তু সে হঠাৎ করেই সবার মাঝ থেকে সেদিন হারিয়ে গেল। আর এরপরে আমরা আবারও লিজবেথকে দেখতে পারি, কিন্তু ভয়ে সে গার্ডের কাছে কোনোভাবেই টাকা চাইতে পারে না। একটা সময় সে সাহস করে সে তার গার্ড নিলসকে ফোন করে। নিলস তখন লিজবেথকে বলে, তোমার যদি এতটাই টাকার প্রয়োজন হয় তাহলে তুমি আমার বাসায় চলে আসো। লিজবেথ তখন টাকার জন্য নিলসের বাসায় চলে যায়। সে সময় নিলস লিজবেথকে একা পেয়ে তার বিছানায় জোর করে বেঁধে ফেলে। এরপর যা হবার তাই হয়, সে রীতিমতো তার উপর শারীরিক নির্যাতন শুরু করে। একটু পরে নিলসের কাজ শেষ হয়ে গেলে লিজবেথকে সে টাকা দিয়ে দেয়। এমন নির্যাতনের শিকার হয়ে লিজবেথ ভেতরে ভেতরে আগুনের মতো জ্বলতে থাকে। এরপর আমরা মাইকেলকে দেখতে পারি। মাইকেল তখন হ্যারিডের নিখোঁজ হয়ে যাওয়ার দিনের কিছু ছবি দেখছিল। একটা সময় সে ছবির এক কোণায় একটি স্টুডিওর নাম দেখতে পায়। মাইকেল তখন সোজা সেই স্টুডিওতে চলে যায়। স্টুডিওতে যাওয়ার পর 40 বছর আগের কিছু ছবি সে দেখতে চায়, কিন্তু স্টুডিওর মালিক তাকে পুরনো কোনো ছবি দেখাতে পারে না, কারণ এত পুরনো ছবি তো তাদের হার্ড ডিস্কে কোনোভাবেই রাখা সম্ভব ছিল না। তবে অনেক খোঁজাখুঁজি করে কিছু নেগেটিভ প্রিন্ট তাকে দেখাতে পারে। মাইকেল তখন সবগুলো নেগেটিভ প্রিন্ট নিয়ে তার বাসায় চলে আসে। ওদিকে লিজবেথ আবারও সরকারের প্রেরিত গার্ডের কাছে টাকা চাইতে থাকে। বরাবরের মতো নিলস তাকে আবারও বাসায় ডাকতে থাকে। তবে লিজবেথ এবার একটি ট্রেজার গান দিয়ে নিলসকে ইলেকট্রিক শক দিয়ে মাটিতে ফেলে দেয়, আর একটু পরেই তাকে বেঁধে ফেলে। সে সময় লিজবেথ বলে, তুই আগের দিনে আমার সাথে যে নির্যাতন করেছিস তার পুরো ভিডিও রেকর্ড আমার কাছে আছে। তুই হচ্ছিস সরকারের প্রেরিত গার্ড। এখন থেকে আমি তোর কাছে টাকা চাইবো এবং তুই দেরি না করে সঙ্গে সঙ্গে আমাকে টাকা দিয়ে দিবি। আর যদি না দিস তাহলে আমি আগের দিনের ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দিব। তখন তোর চাকরিও যাবে, শাস্তিও হবে। তারপর লিজবেথ তাকে নানান হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। সে সময় মাইকেল হ্যারিডের কিছু ছবি দেখে লক্ষ্য করতে পারে সেদিনের পার্টিতে অ্যাটেন্ড করার শুরুর দিকে হ্যারিড খুবই খুশি ছিল, এমনকি সে সবার সাথেই ছবি উঠেছিল। কিন্তু হঠাৎ সে কোনো একজন মানুষকে দেখে নিশ্চুপ হয়ে যায়, যার ফলে সে আর পরবর্তী কোনো ছবিতেই তাকে আর দেখে না। একটু পরেই মাইকেলের কাছে তার মেয়ে চলে আসে। সে তার বাবাকে বলে, তুমি যেহেতু বাইবেল লিখছো তাহলে একটু মনোযোগ দিয়ে লিখো, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। মাইকেল তখন তার মেয়েকে বলে, আমি কোথায় বাইবেল লিখলাম? তার মেয়ে তখন তাকে বলে, তোমার ডায়েরিতে যে সংখ্যাগুলো লেখা সেগুলো তো বাইবেলের শব্দ। মেয়ের এমন কথায় মাইকেল খুবই খুশি হয়ে যায়, কারণ তার মেয়ে এখন নিজের অজান্তেই এই কেস সলভ করার জন্য একটি বড় ক্লু দিয়ে দিয়েছে। আসলেও হ্যারিডের এই ডায়েরিতে যেসব সংখ্যা এবং শব্দ লেখা ছিল সেগুলো বাইবেলের গুরুত্বপূর্ণ কিছু লাইন ছিল। একটু পরেই মাইকেল বাইবেল ওপেন করে। হ্যারিডের লেখা মতো সে বাইবেল পড়তে শুরু করে। কিভাবে সেই যুগে খারাপ মেয়েদের শাস্তি দেওয়া হতো এসব কিছু ডায়েরিতে লেখা ছিল।
কিন্তু মাইকেল কিছুতেই বুঝতে পারছিল না হ্যারির তার ডায়েরিতে এসব কেন লিখেছিল। এরপর মাইকেল ফোন কলে কথা বলার জন্য বাড়ি থেকে বাইরে বের হয়। সে সময় মাইকেল খেয়াল করে হেনরিকের বাড়ি থেকে অনেকগুলো গাড়ি এক এক করে বের হচ্ছে। এ সময় লয়ার ডেভিড মাইকেলকে বলে হেনরিকের হার্ট অ্যাটাক হয়েছে। মাইকেল তখন ডেভিডকে বলে তুমি তাকে হসপিটালে নিয়ে যাও, আশা করি তার কিছুই হবে না, আমার একজন সহকারী প্রয়োজন, আমি একা একা এই কেস সলভ করতে পারছি না। ডেভিড তখন মাইকেলকে লিজবেথের ঠিকানা দেয়। তারপর মাইকেল সোজা লিজবেথের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে মাইকেল হ্যারিডির কেস সম্পর্কে সবকিছুই তাকে জানায়। কেস সম্পর্কে পুরো ইনফরমেশন পাওয়ার পরে লিজবেথ মাইকেলের সাথে এই কেস সলভ করার জন্য রাজি হয়ে যায়। এরপর লিজবেথ তার হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে একের পর এক ইনফরমেশন বের করতে শুরু করে। যেহেতু লিজবেথ একজন হ্যাকার ছিল, তাই নানান সার্ভার সে হ্যাক করে নানান রকম ইনফরমেশন বের করতে শুরু করে। সে মাইকেলকে বলে লিজবেথের ডায়েরিতে লেখার সংখ্যা অনুযায়ী বোঝা যায় সে সময় কিছু খুনি মেয়েদের ধরে নানাভাবে অত্যাচার করত, তারপর তাদেরকে হত্যা করত। হ্যারিডকেও হয়তো তারা এইভাবেই হত্যা করেছে। এর একটু পরেই মাইকেল ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে মাইকেল দেখতে পারে এখনো পর্যন্ত লিজবেথ ল্যাপটপের সামনে বসে আছে। সকালবেলা লিজবেথ হ্যারিডের একটি ছবি দেখে। সেদিন যে ছবিতে হ্যারিডের মন খারাপ ছিল, সেই ছবির পেছনে আরও একটা মেয়ে সামনের দিকে ক্যামেরা ধরে আছে। তখন মাইকেল বলে আমরা যদি সেই মেয়েকে খুঁজে বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো সেদিন হ্যারিড কাকে দেখে ঘাবড়ে গিয়েছিল। তারপর মাইকেল এবং লিজবেথ যখনই মাইকেলের বাড়ির সামনে চলে আসে, তখন তারা দেখতে পারে মাইকেলের কাছে যে বিড়ালটি ছিল কেউ একজন সেই বিড়ালটিকে মেরে ফেলেছে, যা থেকে বোঝা যায় হ্যারিডের হত্যাকারী অলরেডি বুঝে গেছে যে তাকে কেউ খোঁজার চেষ্টা করছে, তাই সেই বিড়াল হত্যা করার মাধ্যমে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। একটু পরেই মাইকেল এবং লিজবেথ আলাদা আলাদাভাবে হ্যারিডের ইনফরমেশন বের করতে বেরিয়ে পড়ে। এরপর একটা সময় তারা সেই মেয়েকে খুঁজে পায় যে কিনা ওই ছবিতে সামনের দিকের ছবি তুলছিল। একটু পরেই মাইকেল সেখানে একটি পুরনো নিউজ পেপার খুঁজে পায়, যেখানে লেখা ছিল হ্যারিকের ছেলে সে সময় একটি লেকে ডুবে মারা গিয়েছিল। এরপর মাইকেল সোজা সেই লেকের কাছে চলে যায়। লেকের পাশেই সে একটি পুরনো গোডাউন দেখতে পায়। গোডাউনের ভিতরে যেতেই মাইকেল সেখানে কিছু পুরনো বই খুঁজে পায়, আর সেগুলো এলোমেলো করতেই মাইকেল সেখানে একটি হ্যারিড নামের ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি নিয়ে যখনই সে সেই গোডাউন থেকে বেরিয়ে আসতে থাকে, ঠিক তখনই মাইকেলের ওপরে কেউ একজন গুলি চালাতে শুরু করে। মাইকেল তখন কোনো রকম জীবন বাঁচিয়ে তার বাড়িতে চলে আসে। ওদিকে লিজবেথ নিজের সুরক্ষার জন্য তাদের পুরো বাড়িতেই সিসি ক্যামেরা লাগিয়ে ফেলে। পরদিন মাইকেল ডেভিডকে তার উপরে অ্যাটাক করার ঘটনাটি জানিয়ে দেয়। ডেভিড তখন তাদেরকে বলে এখানে কিছু লোক খরগোশ শিকার করতে আসে, হয়তো তাদেরই কোনো গুলি ভুলবশত তোমার দিকে এসেছিল। কিন্তু মাইকেল তার কথা মোটেও বিশ্বাস করে না, কারণ মাইকেল খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল এই গুলিটা তার উদ্দেশ্যেই ছোড়া হয়েছিল, এমনকি একদম পারফেক্ট টাইমিংয়ের মাধ্যমেই তার দিকে ছোড়া হয়েছিল। সে সময় ডেভিড মাইকেলকে বলে হ্যারিডের কেস সম্পর্কে তুমি কি কোনো তথ্য পেয়েছো? মাইকেল তখন বলে আমি আশেপাশের সকল তথ্যই বের করে ফেলেছি, এখন শুধু ভেনগার কোম্পানির ডেটা সম্পর্কে ইনফরমেশন নেওয়া বাদ আছে। মাইকেল তখন ডেভিডের কাছে ভেনগার কোম্পানির পুরো ডিটেল চায়, কিন্তু ডেভিড কিছুতেই তা দিতে রাজি হয় না। মাইকেল তখন লিজবেথকে বলে তুমি ভেনগার কোম্পানির পুরো ডিটেলস হ্যাক করে ফেলো, এমনকি সেখানে যদি হ্যারিড সংক্রান্ত কোনো ইনফরমেশন পাও তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। এরপর মাইকেল অ্যাক্সিডেন্টের ছবি দেখতে পারে। আসলেও এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে তোমাদের আগেও বলেছি, তবুও তোমাদের সুবিধার্থে বলছি এটা 40 বছর আগে হয়ে যাওয়া একটি অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটি হ্যারিড নিখোঁজ হয়ে যাওয়ার পরই হয়েছিল। তো যাই হোক, ছবিতে মাইকেল খুব পরিচিত একজন মানুষকে লক্ষ্য করে, কিন্তু ছবিটা ঘোলাটে হওয়ায় সে সঠিকভাবে আন্দাজ করতে পারছিল না এই ব্যক্তিটিকে। এরপর মাইকেল সেই ছবিটি নিয়ে বয়স্ক একজন ব্যক্তির সাথে দেখা করে। সে লোকটির বাড়ির দেয়াল হাজার হাজার ছবিতে ঘেরা ছিল। মাইকেল তার হাতের ছবিটি সেই বয়স্ক লোককে দেখাতেই লোকটি বলে এটা হচ্ছে মার্টিন, যে কিনা এখন ভেনগার কোম্পানির ওনার। অন্যদিকে লিজবেথ ভেনগার কোম্পানির পুরো ডিটেলস খুঁজতে খুঁজতে একদম লাস্ট পর্যায়ে দেখতে পারে এই কোম্পানি আগে থেকেই নানা অপকর্মের সাথে জড়িত ছিল। আর 40 বছর আগে হ্যারিড তার ডায়েরিতে যেসব মেয়ের নাম লিখেছিল তারা সবাই একটা সময় ভেনগার কোম্পানিতে কাজ করত। তারপর মাইকেল আবারও সেই ছবিটি বের করে, যে ছবিটিতে হ্যারিড ঘাবড়েছিল। এরপর মাইকেল হ্যারিডের পেছন থেকে তোলা ছবির সাথে সামনে থেকে তোলা ছবিটির মিল খুঁজে বের করতে শুরু করে। একটা সময় মাইকেল হ্যারিডের পেছন থেকে তোলা ছবিটিতে মার্টিনের উপস্থিতি লক্ষ্য করে, আর এটি দেখে মাইকেলের বুঝতে আর কোনো কিছু বাকি থাকে না। সে রীতিমতো বুঝে ফেলে মার্টিনকে দেখেই হ্যারিড সেদিন ঘাবড়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে 40টি বছরে এর কেস চলা সত্ত্বেও এটা কেন এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। তো যাই হোক, মাইকেল এবার সরাসরি মার্টিনের সাথে দেখা করতে মার্টিনের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে মাইকেল মার্টিনকে কোথাও খুঁজে পায় না, আর এই সময়ে মাইকেল চুপি চুপি মার্টিনের ঘরের ভিতরে ঢুকে পড়ে। তবে এর মধ্যেই মার্টিন সেখানে চলে আসে। মার্টিন তখন তাকে বলে তুমি এখানে কি করতে এসেছো? মাইকেল বলে আমি তোমার কাছেই এসেছিলাম। মার্টিন তখন মাইকেলকে তার রুমে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর মাইকেল সেখানে একটি বড় রাইফেল দেখতে পায়, যা থেকে বোঝা যায় সেদিন মাইকেলের উপর আর কেউই না বরং মার্টিনই হামলা করেছিল। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে মার্টিনই কি সত্যিকারের অপরাধী, নাকি এখানে লুকিয়ে আছে নতুন কোনো সত্য? আর এই রহস্য জানতে তোমাদের থাকতে হবে গল্পের শেষ পর্যন্ত। তো যাই হোক, এবার মার্টিন বন্দুকটি মাইকেলের দিকে তাক করে। তারপর সে মাইকেলকে ধমকাতে ধমকাতে একটি ফাঁকা রুমে নিয়ে যায়। সেখানে যেতে মার্টিন একটি সুইচ চাপ দেয়। সঙ্গে সঙ্গে পুরো রুমটি সাদা ধোঁয়াতে ভর্তি শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই মাইকেল সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে দেখা যায় মার্টিন মাইকেলকে একটি শিকলের মাধ্যমে বেঁধে তার গলা পুরোপুরি লক করে ফেলেছে। আসলেও মার্টিন এখানেই সবাইকে ধরে নিয়ে এসে অত্যাচার করে মেরে ফেলত। ওদিকে লিজবেথ মাইকেলের ঘরে আসে। সে এখানে এসে 40 বছর আগের মার্টিনের ছবিটি দেখতে পারে, আর এই ছবিটি দেখে সে বুঝতে পারে মাইকেল অলরেডি সকল তথ্যই পেয়ে গেছে।
তাই সে দেরি না করে সঙ্গে সঙ্গে মার্টিনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে মার্টিন তখন মাইকেলকে বলতে থাকে, আমার বাবা একজন বোকা মানুষ ছিলেন, তিনি মানুষ হত্যা করতেন কিন্তু তার প্রমাণ রেখে যেতেন, কিন্তু আমি মোটেও আমার বাবার মতো বোকা না। এ কথা বলার পরেই মার্টিন মাইকেলের শার্ট ছিঁড়ে ফেলে আর বলে, আমি এভাবেই মেয়েদেরকে অত্যাচার করতাম। তখন মাইকেল তাকে বলে, তুমি এভাবে সবাইকে অত্যাচার করতে বুঝলাম, কিন্তু তুমি তোমার নিজের বোনকেও কি এভাবেই অত্যাচার করেছো আর এভাবেই তাকে হত্যা করেছো? মার্টিন তখন তাকে রেগে গিয়ে বলে, তুমি কি আমার বোনকে খুঁজে পেয়েছো? মাইকেল উত্তরে বলে, তুমি তো তাকে হত্যা করেছো, আমি তাকে কিভাবে খুঁজে পাবো? এই কথা শুনে মার্টিন আবারও রেগে গিয়ে মাইকেলের বুকে ছুরি ঢোকানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে লিজবেথ চলে আসে। লিজবেথ সেখানে আসতেই একটি লাঠি দিয়ে মার্টিনের মাথায় আঘাত করে। রক্তাক্ত মার্টিন তখন মাটিতে পড়ে যায় এবং কাতরাতে শুরু করে। ঠিক তখনই লিজবেথ মাইকেলকে সেই লোহার শিকল থেকে মুক্ত করে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। তখনই মার্টিন তার গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে, কিন্তু রাস্তায় মার্টিনের গাড়ি উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে সেই গাড়িতে আগুন ধরে যায়। মার্টিন তখন তার গাড়ির সাথে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর পুরো গল্পের রহস্য সবার সামনে চলে আসে। মার্টিনের বাবা রীতিমতো একজন সাইকো ছিল। সে তার কোম্পানিতে কর্মরত সকল মেয়েদের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করত। তারপরে সেই ঘটনা চাপা দিতে তাদেরকে হত্যা করত। এরপর যখন গডফ্রাইড অর্থাৎ মার্টিনের বাবা মারা যায়, তখন তার কোম্পানির সকল দায়িত্ব মার্টিন হাতে নিয়ে নেয়। এমনকি সে তার বাবার মতোই কোম্পানির সকল মেয়েদের উপর অত্যাচার করতে শুরু করে, যেখানে হ্যারিডকে উলঙ্গ অবস্থায় দেখা যায়, যেটা দেখে লিজবেথ মনে করে মার্টিন তার বোনকেও একইভাবে হত্যা করেছে। কিন্তু মাইকেল তখন বলে, না, হ্যারিড এখনও বেঁচে আছে, কারণ আমি একটু আগেই মার্টিনকে যখন তার বোনের কথা বলছিলাম সে তখনই খুবই রেগে গিয়েছিল, যা থেকে বোঝা যায় মার্টিন তার বোনকে এখনো পর্যন্ত মারতে পারেনি, যার ফলে তুমি বলতেই পারো এই কেস এখনো শেষ হয়নি। মাইকেল তখন লিজবেথকে বলে, হ্যারিডের সবচেয়ে কাছের বন্ধু ছিল অনিতা, আমার মনে হয় একমাত্র অনিতাই জানে হ্যারিড এখন কোথায় আছে। তারপর মাইকেল তার একটি টিম নিয়ে লন্ডনে চলে যায়। সেখানে গিয়ে সে অনিতাকে বলে মার্টিন মারা গেছে। তারপর তাদের মাঝে কিছু সময় কথা চলতে থাকে। সেই ফাঁকে লিজবেথ অনিতার মোবাইল সহ পার্সোনাল সবকিছু হ্যাক করতে শুরু করে, যেন এই সবকিছুর মধ্যে দিয়ে সে হ্যারিডের লোকেশন খুঁজে বের করতে পারে। আসলে মাইকেল ভেবেছিল এখন হয়তো অনিতা তার বন্ধু হ্যারিডকে ফোন করে জানাবে যে তার শয়তান ভাই মারা গেছে, আর তখনই লিজবেথ সেই ফোন ট্র্যাক করে হ্যারিডকে সঙ্গে সঙ্গে খুঁজে বের করবে। কিন্তু অনিতা এবার সেরকম কিছুই করলো না। আর এইভাবে কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে মাইকেল পুরো ঘটনার রহস্য বুঝতে পারে। তার মনে পড়ে সে যখন অনিতার সাথে দেখা করেছিল তখন সে অনিতার গলায় শিকলের দাগ দেখেছিল। তারপর একদিন সকালবেলা মাইকেল হঠাৎ করে অনিতার বাড়িতে চলে আসে আর বলে, হ্যারিড কেমন আছো তুমি? হঠাৎ মাইকেলের এমন কথা শুনে অনিতা নামের পরিচিত মেয়েটি চমকে ওঠে। তখনই মাইকেল তাকে বলে, হ্যারিডের ভাই মার্টিন আমাকে একটি লোহার শিকলের সাথে ঝুলিয়ে অত্যাচার করেছিল। সেই সময় আমার গলাতেও যে দাগ হয়েছিল এই দাগটা তোমার গলায় এখন আছে। তার মানে তুমি অনিতা না, তুমি সেই হ্যারিড, আমি এতদিন যাকে খুঁজে বেড়াচ্ছি। এরপর কোনো উপায় না দেখে অনিতা নামের পরিচিত সে মেয়েটি নিজের আসল পরিচয় মাইকেলকে জানিয়ে দেয়। তার সাথে সাথে আরও বলে, আমার ভাই মার্টিন আমাকে অনেকভাবে শারীরিক নির্যাতন করত। একটা সময় অনিতা নামের একটি মেয়ে আমার বন্ধু ছিল, কিন্তু 40 বছর আগেই সেই ব্রিজ দুর্ঘটনায় আমার বন্ধু অনিতা সেখানেই মারা যায়। তারপর থেকে আমি আমার নিজের ভাইয়ের অত্যাচার থেকে বাঁচতে আমি অনিতার পরিচয়ে লন্ডনে বসবাস করছি। আর এইভাবে আজকের গল্পের রহস্য সবার সামনেই ফাঁস হয়ে যায়, আর পাশাপাশি এই কেসটিও সলভ হয়ে যায়। তবে হ্যারিডের কেস সলভ হলেও গল্প কিন্তু এখানেই শেষ না, কিছু রহস্য এখনও পর্যন্ত জানা বাকি আছে। চলো এবার বাকি রহস্যটুকুও জেনে নেওয়া যাক। মাইকেলের কথা মতো হ্যারিডকে তার চাচা হেনরিকের কাছে নিয়ে আসে, আর হেনরিকের দেওয়া ওয়াদা মোতাবেক মাইকেলকে ভেনাস্ট্রম কোম্পানির বিরুদ্ধে কিছু এভিডেন্স দিয়ে দেয়, কিন্তু সেগুলো এভিডেন্স অনেকটাই পুরাতন হওয়ার জন্য মাইকেলের কোনো কাজেই আসে না। এরপর লিজবেথ তার হ্যাকিং স্কিল কাজে লাগিয়ে ভেনাস্ট্রম কোম্পানির কিছু জালিয়াতি খুঁজে বের করে আর সেগুলো অনলাইনে পাবলিশ করে দেয়, যার ফলে সেই কোম্পানিকে সরকার থেকে সিজ করে দেওয়া হয়। আর এভাবে মাইকেল সেই কেস থেকে মুক্তি পায়। এরপর লিজবেথ সুইজারল্যান্ডে যায়। সেখানে গিয়ে সে ভেনাস্ট্রম কোম্পানির সার্ভার হ্যাক করে সেখান থেকে 2 মিলিয়ন টাকা হাতিয়ে নেয়। এরপর লিজবেথ সে টাকা দিয়ে মাইকেলের জন্য অনেকগুলো গিফট নিয়ে আসে, কিন্তু মাইকেলের কাছে আসতেই লিজবেথ দেখতে পারে মাইকেল তার কোম্পানির বসের সাথে খুবই খুশি আছে। তাই সে মাইকেলকে আর বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। আর এই সিনটির মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আমার মতো তোমাদেরও খুবই ভালো লেগেছে। পার্সোনালি আমি বলবো এই মুভিটি আসলে দেখার মতোই সুন্দর ছিল। তো যাই হোক, আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে একটুও ভুলবে না। পাশাপাশি এই চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গল্পটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকেও এখন বিদায় নিতে হবে। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।